বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমরা রাজশাহী বোর্ড 2020 দিয়ে। 2020 সাল দিয়ে শুরু করলাম। রাজশাহী বোর্ড 2020-এ যে প্রশ্নটি নেওয়া হয়েছে, একটা চিত্র নির্ভর উদ্দীপক এবং চিত্রটির একটি সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে যে উপরের চিত্রে এ, বি এবং আর যথাক্রমে শব্দের উৎস, ব্যক্তির অবস্থান ও প্রতিফলক। তার মানে এ হচ্ছে শব্দের উৎস এ, আর বি হচ্ছে ব্যক্তির অবস্থান, আর হচ্ছে প্রতিফলক। এ থেকে উৎপন্ন শব্দ, শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ, প্রতিফলক আরে বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। আর একটি তথ্য দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আসলে সবার শেষে যে তথ্যটি দেওয়া হয়েছে, এটি দেওয়া না থাকলেও সমস্যা ছিল না, কেননা এটি আমাদের জানা আছে। তো এখানে এই যে শব্দের উৎস এ থেকে শব্দ উৎপন্ন হয়ে আর প্রতিফলকে বাধা পেয়ে আবার এর নিকট ফিরে আসতে এই যে 0.143 সেকেন্ড সময় লাগে, এই তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, এখানে এই যে চিত্রের সংক্ষিপ্ত বর্ণনায় যে কয়েকটি তথ্য দেওয়া আছে, এর বাইরে চিত্র কিছু তথ্য আছে। যেমন এখানে এ আর বি এর দূরত্ব দেওয়া আছে 10 মিটার এবং এ এবং আর এর দূরত্ব দেওয়া আছে 25 মিটার। এই তথ্যগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। একটি সৃজনশীল প্রশ্নের খুব সুন্দর, চমৎকার, সহজে উত্তর করার কৌশল হচ্ছে যে উদ্দীপকটা আগে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। উদ্দীপক বোঝার উপর প্রয়োজনে আমাদের কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে। নিশ্চয়ই তোমরা সেটা করবে, আমি আশা করছি। তো এই যে আমরা উদ্দীপকটা পড়লাম, এর মধ্যেও যদি বুঝতে বা যদি পুরোপুরি উদ্দীপকটা নিতে না পারো, তাহলে আবারও পড়ো, আরেকবার পড়ো। সময় কিন্তু পর্যাপ্ত দেওয়া থাকে। আসলে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য যে সময়ের দরকার, তার চেয়ে বরং অনেক বেশি সময় কিন্তু দেওয়া থাকে। কাজেই উদ্দীপকের পেছনে, উদ্দীপক পড়ার পেছনে কিছু সময় কিন্তু তোমরা অবশ্যই ব্যয় করবে। ওকে, তো এবার আমরা উদ্দীপক পড়েছি, আমরা বুঝেছি। চলো তাহলে দেখি যে এই উদ্দীপকের উপর কি প্রশ্ন নেওয়া হয়েছে। উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। হ্যাঁ, যে স্থানে এই সিনারির কথা বলা হয়েছে, এই স্থানে বায়ুর তাপমাত্রা কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। বায়ুর তাপমাত্রা নির্ণয় করার জন্য, যে কোনো স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে, দুটি পদ্ধতি রয়েছে। আমি দুটি সূত্রই দেখাবো এবং কোন সূত্র দিয়ে আমরা কিভাবে করব সেটাও দেখাবো। কিন্তু ফাইনালি আমরা বায়ুর তাপমাত্রা নির্ণয় করব তোমাদের ঠিক তোমাদের সিলেবাসে যে সূত্রটি ব্যবহার করে করা হয়েছে সেই সূত্রটি দিয়ে। তো প্রথমে আমি এই সূত্রটির কথা বলবো। এই সূত্রটির সাহায্যে যে কোনো স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করা যায়। এই সূত্রটিতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, চলো আমরা তাদের সাথে একটু পরিচিতি হয়ে নেই। এখানে থিটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, তার মানে থিটার মানই আমাদের বের করতে হবে। আর ভি থিটা, এই যে এ পাশে যেটা ভি থিটা, এটা হলো ওই থিটার তাপমাত্রায় শব্দের বেগ, তার মানে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এটা কিন্তু আমাদের দেওয়া নেই। লক্ষ্য করো, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ এখানে উদ্দীপকের কোথাও নেই। লক্ষ্য করো, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া নেই। তার মানে আমরা যদি বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ আমাদের আগে বের করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই দুইটা অজানা রাশি। আর এই যে ভি নট যেটা, এটা কিন্তু আসলে আমাদের জানা, এছাড়া উদ্দীপকে দেওয়াও আছে। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটা উদ্দীপকে দেওয়া আছে, যদিও দেওয়া না থাকলেও সমস্যা ছিল না। আর 0.6 কি তা তোমরা নিশ্চয়ই জানো। তোমরা নিশ্চয়ই এই অধ্যায়ের সাধারণ আলোচনা
পড়েছ, বুঝেছ, সেখানে বলা আছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6। তার মানে বায়ুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। সেই 0.6 কিন্তু এটা। তো এই সূত্রটার সাহায্যে আমরা বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে এই যে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ, এটা কিন্তু আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। তো বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, এই যে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ ভি থিটা ইকুয়ালস টু টোয়াইস ডি বাই টি। কেন টোয়াইস ডি? কেন? দেখো, আমরা যদি এই যে শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত এই দূরত্বটাকে যদি আমরা ডি ধরি, তাহলে শব্দ এ থেকে আর প্রতিফলকে যাচ্ছে, ডি দূরত্ব যাচ্ছে এবং সেখান থেকে আবার এ প্রতিফলকে ফিরে আসার দূরত্ব। তার মানে গেল ডি দূরত্ব এবং ফিরে আসলো ডি দূরত্ব। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব টোয়াইস ডি, সেই অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর আমরা তো জানি বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, যখন বেগ সুষম বেগ। আর এখানে তো শব্দের বেগ অবশ্যই সুষম বেগ, এই জন্যে গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর এখানে অতিক্রান্ত দূরত্ব টোয়াইস ডি। কিভাবে টোয়াইস ডি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন যদি আমরা এই যে ডি এবং টি এর মান জানি, তাহলেই তো ভি থিটার মান জানা হয়। এখন ডি এর মান আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া আছে, লক্ষ্য করো, ডি এর মান উদ্দীপকে দেওয়া আছে। এই যে ডি এর মান, এ থেকে আর এর দূরত্ব কত? 25 মিটার। এটাই কিন্তু ডি এর মান, হ্যাঁ, উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। তার মানে ডি ইকুয়াল টু 25 মিটার। আর এ থেকে আর এ শব্দ গিয়ে আবার ফিরে আসার সময় যেটা, এটাও দেওয়া আছে, টি এর মান 0.143 সেকেন্ড। তাহলে এই দুটি মান যদি আমরা এখন বসিয়ে দিই, তাহলেই কিন্তু ভি থিটার মান আমরা পেয়ে যাই। তাহলে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ 349.65 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই ভি থিটার মান বসিয়ে, ভি নটের মান জানা আছে, দেওয়াও আছে, মান বসিয়ে থিটার মান বের করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দ্বিতীয় যে পদ্ধতি, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, এই পদ্ধতিটা উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করার এই সূত্রটা কোথা থেকে কিভাবে আসছে সেটাও নিশ্চয়ই তোমরা জানো। তোমাদের বইতে পরিষ্কার বলা আছে যে শব্দের বেগ ওই স্থানে, অর্থাৎ বায়ুর তাপমাত্রা যেটা, তার বর্গমূলের সমানুপাতিক। তো এই যে বায়ুর তাপমাত্রা, এটা কিন্তু কেলভিন স্কেলে, এই জন্য ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়েছে, ক্যাপিটাল লেটারে। এই সূত্রটা থেকেই কিন্তু আমাদের এই সূত্রটা এসছে। এটা যদি জানা থাকে তাহলে এটা থেকে এটা বের করা যায়। আমি এখানে বের করে দেখাচ্ছি না, কেননা আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে, এই সূত্র প্রতিপাদন নয়। তোমরা নিশ্চয়ই এই সূত্র প্রতিপাদন জানো যে এই সূত্রটা কিভাবে আসছে। তো এখন এই যে সূত্রটা আমরা পেয়েছি, সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তুমি যখন সৃজনশীল প্রশ্নের সমাধান করবে তখন এই সূত্র তো জানা থাকতেই হবে। এখানে এই সূত্রে যে প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে, সেই প্রতীকগুলোর আমরা একটু পরিচিতি নেই। হ্যাঁ, এখানে V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন, এটাও নিশ্চয়ই জানো। আমরা বলতে পারি 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V1, আর এটা জানা আছে আমাদের 330 মিটার পার সেকেন্ড। আর V2 হচ্ছে বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ, এই V2। হ্যাঁ, এই প্রতীকগুলা সম্পর্কে কিন্তু একেবারে স্পষ্ট ধারণা থাকতে হবে, ব্রেন থেকে একদম ইনস্ট্যান্ট আসতে হবে বেরিয়ে। হ্যাঁ, এভাবেই তোমরা এগুলি আয়ত্ত করবে। আর T1 হচ্ছে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ যখন আমি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব তখন তো আর সেলসিয়াস স্কেলে নেওয়া যাবে না, কেননা টি, ক্যাপিটাল লেটারে টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। কাজেই T1 হচ্ছে 273 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা লিখব 273 কেলভিন। এর পরবর্তীতে যখন আলোচনা আসবে তখন কিন্তু আমি এগুলি নিয়ে আর এত কথা বলবো না। হ্যাঁ, এগুলি তোমরা সেট করে নিবে ব্রেনে। ওকে, আর T2 কি? কেলভিন এককে বায়ুর তাপমাত্রা। তার মানে আমাদের বের করতে হবে কিন্তু T2, আমরা বের করব T2।
ওকে, তো এখন দেখো এটা আমাদের জানা আছে V1, আর V2 আমরা বের করতে পারি, বের করে দেখিয়েছি আমি। আর T1 তো জানা আছে, T2 বের করতে হবে। T2 যদি বের করতে চাই এই সূত্র থেকে, তাহলে আমাদের এখানে একটু সরল করা দরকার না? দেখো তো, এই T2কে বের করে আনতে হলে এই রুটটাকে আউট করতে হবে, উভয় পক্ষে বর্গ করলেই রুট আউট হয়ে যাবে। তার আগে V1টা ওই পাশে নিয়ে নেব আমরা। হ্যাঁ, এই যে V1 এ পাশে গুণন হিসাবে আছে, ও পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ নিচে গেল, আর ডান পাশে যা থাকার থাকলো। এবার আমরা কি করতে পারি, উভয় পক্ষে বর্গ করে এই রুটটা আছে যে এটা তুলে দিতে পারি, তুলে দিলাম। এবার কি করতে পারি, আমাদের তো বের করতে হবে T2, সুতরাং এই T2/T1 এটাকে বামে নিয়ে আর এই বামের রাশিটা ডানে আনি। ওকে, এবার দেখো এই T1টা আমরা ডান পাশে নিয়ে আসতে পারি, এখানে তো T1 ভাগ হিসাবে আছে, এটাকে আমরা ডান পাশে আনলে গুণন হিসাবে থাকবে। ওকে, এই আমাদের T2 এর মান কিন্তু এই সূত্র দিয়ে সরাসরি আমরা T2 এর মান বের করতে পারবো, এই সূত্র দিয়ে। ওকে, এখানে T1, V1, V2 এর মান বসিয়ে দিলেই আমাদের T2 এর মান বেরিয়ে আসবে। চমৎকার। কিন্তু ওই যে V1 এর মান জানা আছে 330, উদ্দীপকে দেওয়াও আছে, T1 মানে হচ্ছে 273, কিন্তু V2 তো জানা নেই। সুতরাং এক্ষেত্রে কিন্তু সেই আগের মতো V = 2D/T, এটা দিয়ে আমাদের কিন্তু এই শব্দের বেগ, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ, এটা আগে বের করে নিতে হবে, তারপরে আমাদের মান নির্ণয় করতে হবে। আমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে সমাধান করব সেটা দেখালাম। এখন আমরা একেবারে ঠিক যেভাবে তুমি উপস্থাপন করবে পরীক্ষার খাতায়, সেই সুন্দর উপস্থাপনাটা কিভাবে হতে পারে ঠিক সেভাবে আমি কিন্তু এখন এখানে দেখাবো। এতক্ষণ আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি যে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। এখন আমরা একেবারে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেভাবে দেখো। আমরা লিখবো উৎস থেকে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি D ধরেছিলাম, সেই D কত, 25 মিটার, উদ্দীপক থেকে কিন্তু নেওয়া হয়েছে, লক্ষ্য করো। আর প্রতিধ্বনি শোনার সময় বলেছি আমি, আর লক্ষ্য করো এখানে প্রতিধ্বনি শোনার এই শব্দ দুটিকে আমি লাল কালার করেছি, তার মানে এটা লিখবো না, এটা তোমরা লিখবে না, প্রতিধ্বনি শোনার সময় লিখবে না। তোমরা কি লিখবে, তোমরা বলবে উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে প্রতিফলকে গিয়ে আবার উৎসের নিকট ফিরে আসার সময়, বা উদ্দীপক থেকে তুমি বাংলাটা নিতে পারো, এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে শব্দের প্রয়োজনীয় সময়। এত লম্বা একটা লাইন লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি অত লম্বা লাইন না লিখে এটা লিখেছি কেন, শোনো। এই যে শব্দ এ থেকে উৎপন্ন হয়ে প্রতিফলকে গিয়ে আবার এতে ফিরে আসার যে সময়টার কথা এখানে বলা হয়েছে, এই সময়টা কিন্তু শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে বড়। আর আমরা জানি যে এই প্রতিফলিত শব্দ ফিরে আসার সময় যদি শব্দানুভূতির স্থায়িত্বকাল বা তার চেয়ে বেশি হয়, তাহলে প্রতিধ্বনি শোনা যায়। কাজেই এই অবস্থানে যদি কোনো শ্রোতা থাকে, সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে। এই জন্য আমি লিখেছি প্রতিধ্বনি শোনার সময়। আসলে তোমরা কিন্তু এটা লিখবে না, ঠিক উদ্দীপক থেকে এভাবে নেবে, এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসার প্রয়োজনীয় সময়, এভাবে লিখবে আশা করি। এবার দেখো, তাহলে আমরা কি, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ V2 হলে আমরা V2 = 2D/T, এটা কিন্তু আমি নির্ণয় করে দেখিয়েছি আগে, আবারও দেখালাম। হ্যাঁ, এই নির্ণয় করে দেখালাম। এবার আমরা কি করব, মনে করি ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল, বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে হবে। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল T2 কেলভিন। এবার আমরা সূত্রটা লিখব, লিখে মান বসিয়ে ক্যালকুলেশন করব, রাইট। কিন্তু সূত্রে যে প্রতীকগুলো ব্যবহৃত হয় তার পরিচয় কিন্তু ডান পাশ দিয়ে দিতে হয়। হ্যাঁ, সুতরাং আমরা এখানে এই পরিচয়গুলো দিয়ে দিব। T1 মানে 273 কেলভিন, এবং V1 হচ্ছে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ, যেটা 330 মিটার পার সেকেন্ড। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাতে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 306.48 কেলভিন। তাহলে বায়ুর তাপমাত্রা কিন্তু আমরা পেয়ে গেলাম। বায়ুর তাপমাত্রা পেয়েছি কত, 306.48 কেলভিন, কেলভিন এককে পেয়েছি। লক্ষ্য করো, আমাকে উদ্দীপকে বায়ুতে শব্দের বেগ যেটা দেওয়া আছে, এটার কথা বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এই যে বায়ুর তাপমাত্রা আমরা নির্ণয় করেছি, এটা কেলভিন এককে, এটাকে আমরা সেলসিয়াস এককে নিতে পারি। সেটা নিশ্চয়ই তোমরা জানো, ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল এই যে 306.48 কেলভিন,
আর কেলভিন এককের তাপমাত্রা থেকে 273 বিয়োগ করে দিলেই সেলসিয়াস এককে তাপমাত্রা কিন্তু পাওয়া যাবে। দেখো এই যে কেলভিন এককের তাপমাত্রা থেকে 273 বিয়োগ করে দিলাম, সুতরাং সেলসিয়াস এককে তাপমাত্রাটা আসলো কত? 33.48 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে গ নম্বরের প্রশ্নের সমাধান। কথা কিন্তু অনেক বলতে হলো সুন্দর করে বোঝানোর জন্য। নিশ্চয়ই এটা এত বড় কোনো অঙ্ক নয়। দেখো এইটুকুই, এখন ঠিক স্ক্রিনে যেটুকু দেখতে পাচ্ছ ঠিক এইটুকুই কিন্তু উত্তর, এর চেয়ে বেশি না। অথচ এর আগেও কিন্তু আমি অনেকটুকু ব্যাখ্যা করেছি। আশা করি এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। যাদের এখনও অস্পষ্টতা আছে তারা কিন্তু আবারও এই লেকচারটি শুনবে, বোঝার চেষ্টা করবে। তো এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা কি? এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? গাণিতিক যুক্তি দাও। হ্যাঁ, শব্দ উৎপন্ন হচ্ছে এখানে আর শ্রোতা আছে এখানে বি অবস্থানে। এ থেকে উৎপন্ন শব্দ দেখো প্রতিফলকে যাবে, আরে যাবে, সেখান থেকে ফিরে আসবে শ্রোতার কানে, এবং সেক্ষেত্রে এই শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, অর্থাৎ ওই ফিরে আসা শব্দ বারবার শুনতে পারবে কিনা। তো চমৎকার জিনিস। আমরা জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, আর এই সময়ে বা এর চেয়ে বেশি সময়ে যদি ফিরে আসা শব্দটা আসে, প্রতিফলকে বাধা পেয়ে যদি ফিরে আসে এই সময়ে বা তার চেয়ে বেশি, একটু বেশি সময়ে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি এই ফিরে আসা শব্দের কানে ফিরে আসতে 0.1 সেকেন্ডের কম সময় লাগে, তাহলে মূল শব্দটাই তো কানে রয়ে গেছে, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে না। তো প্রতিধ্বনি শোনা যাবে কি না তা বের করতে হলে আমাদের তাহলে বোঝা গেল সময় জানতে হবে, যে উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে প্রতিফলকে বাধা পেয়ে আবার শ্রোতার কান পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে। সেই সময়টা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেই সময়টাকে আমরা শব্দানুভূতির স্থায়িত্বকাল যে সময়, তার সাথে কম্পেয়ার করে বলতে পারবো প্রতিধ্বনি শোনা যাবে কি না। সুতরাং এই যে আমাদের এই শব্দ এ থেকে উৎপন্ন হয়ে বি কে অতিক্রম করে আর যাবে এবং আর থেকে আবার বি পর্যন্ত আসবে, এতে তার কতটুকু সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা আমরা বের করি। চলো মনে করি বি অবস্থান অতিক্রম করার পর, মানে এ থেকে তো উৎপন্ন হয়েছে, সেখান থেকে শব্দ বি অবস্থান অতিক্রম করার পর, শ্রোতার যে অবস্থান সেটা অতিক্রম করার পর আর প্রতিফলকে বাধা পেয়ে আবার বি অবস্থানে, বিতে যেহেতু শ্রোতা, আবার বি অবস্থানে ফিরে আসতে শব্দের প্রয়োজনীয় সময়কে আমরা টি ডট সেকেন্ড ধরলাম, কেননা এর আগে কিন্তু আমরা টি ধরেছি, রাইট? তো এই সময়টা আমরা ধরে নিলাম। আর এদিকে আরেকটি তথ্য কিন্তু আমাদের লাগবে যেটা উদ্দীপকের নাই, সেটা হচ্ছে এই যে শ্রোতা আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। দেখো এটা দেওয়া নেই, এই দূরত্বটা অর্থাৎ বি এবং আর এর দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ডি ডট ধরে নিতে পারি, ডি ডট মিটার, এই দূরত্বটা। হ্যাঁ, এই দূরত্বটা কিন্তু আমাদের লাগবে। সো এই দূরত্বটাও আমরা ধরে নেই, বি হতে প্রতিফলকের দূরত্ব ডি ডট মিটার। আমি কিন্তু একক সহ লিখেছি, তুমি যখন এগুলি ধরে নিবে প্রতীক একক না লিখলেও চলবে, লিখে দিলে ভালো। তাহলে বি হতে প্রতিফলক আর এর দূরত্ব ডি ডট মিটার। ওকে, তো এখন এই ডি ডট কত, এই দূরত্বটা তো দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? ডি ডট মানে তো বি আর, তাহলে আমরা লিখবো ডি ডট ইকুয়ালস টু বি আর। আর বি আর কিভাবে বের করতে পারি? লক্ষ্য করো, এ আর থেকে এ বি বাদ দিলেই হয়, তাহলে এ আর মাইনাস এ বি। এবার দেখো এ আর দূরত্ব কিন্তু দেওয়া আছে যে 25 এ আর, আর এ বি তো দেওয়াই আছে 10 মিটার, তাহলে এ আর মাইনাস এ বি মান বসিয়ে দিই। এ আর হচ্ছে 25, এ বি হচ্ছে 10, তাহলে 15 মিটার। তাহলে ডি ডট দূরত্বটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এখন দেখো ডি ডট দূরত্ব তো পেয়েছি, ডি ডট শব্দ এই বি কে অতিক্রম করে ডি ডট দূরত্ব যাবে, তারপর ডি ডট দূরত্ব আবার ফিরে আসবে, তার মানে টয়েস ডি ডট দূরত্ব অতিক্রম করবে। আর এজন্য প্রয়োজনীয় সময় ধরেছি কত? টি ডট। তাহলে আমাদের বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ তো আমাদের জানাই আছে, এবার আমরা লিখব টি ডট
সময়টা, সময় মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব কত? ডি ডট নয় কিন্তু 2d ডট, যাবে ডি ডট, ফিরে আসবে ডি ডট, 2d ডট বাই ভি, মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে সেই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টা বেরিয়ে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা মান বসিয়ে দেব। এই যে ডি ডটের মান 15 আমরা বের করেছি, ডি ডটের মান 15, 2 × 15, আর এই যে শব্দের বেগ আমরা আগেই বের করেছি, বায়ুর তাপমাত্রায় শব্দের বেগ। এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু সময়টা পেয়ে যাব। সময়টা পেলাম কত? 0.086 সেকেন্ড। দেখো এই সময়টা গুরুত্বপূর্ণ, আর এই সময়টা দিয়েই কিন্তু আমরা বিবেচনা করতে পারবো, হিসেব করতে পারবো যে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। লক্ষ্য করো, এই সময়টা 0.086 সেকেন্ড, যা শব্দানুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, তার তুলনায় এটা অনেক কম। আর আমি বলেছিলাম ইতিমধ্যে, তাই না, যে যদি এই সময়টা শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে কম হয় তাহলে মূল শব্দটা মস্তিষ্কে রয়ে যাওয়ার কারণে প্রতিধ্বনি শুনতে পারবে না। সুতরাং আমরা কমেন্ট করতে পারি এভাবে, সুতরাং এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, তুমি এই যে কমেন্ট করলে, এটা তুমি ইচ্ছে করলে আরও অনেক বড় করে করতে পারো। কীরকম? যে এই যে এভাবে, যার শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড অপেক্ষা কম। আমরা জানি যে ফিরে আসা শব্দ শব্দানুভূতির স্থায়িত্বকাল বা তার চেয়ে শব্দানুভূতির স্থায়িত্বকালের কম সময়ে যদি শ্রোতার কানে ফিরে আসে তাহলে প্রতিধ্বনি শোনা যায় না। সুতরাং এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না। এভাবে তুমি কমেন্টটাকে ইচ্ছে করলে টেনে বড় করতে পারো, আবার ছোট করেও লিখতে পারো। তবে হ্যাঁ, বড় করে লিখতে গিয়ে কিন্তু ভুল করা যাবে না। আর যাই করো, তার চেয়ে বরং ছোট করে লেখো, শুদ্ধ করে লেখো, সেটাই ভালো। তো যদি কারোর বড় করার ক্ষমতা থাকে তাহলে লিখবা, সেটা অবশ্যই প্রত্যেকের ক্ষমতার উপর নির্ভর করে। তো এই যে আমরা একটা চমৎকার সৃজনশীল প্রশ্নের সমাধান করে ফেললাম, অনেক বিস্তারিত বর্ণনা করেছি। নিশ্চয়ই তড়িঘড়ি করবে না, আস্তে আস্তেই শিখবে। শেখার সময় তড়িঘড়ি করতে নেই। হ্যাঁ, যখন তুমি শিখবে, বিষয়গুলো একেবারে সুন্দরভাবে বুঝে ফেলবে, তখন কিন্তু অনেক মজা লাগবে। হ্যাঁ, এই ধরনের সমস্যার সমাধান করতে অনেক ভালো লাগবে, সমাধান করতেই মন চাবে। কাজেই তড়িঘড়ি নয়, ধীরে ধীরে শিখো। ওকে, তো আমরা একেবারে 2020 সাল দিয়ে শুরু করেছি। রাজশাহী বোর্ড 2020-এর একটি প্রশ্নের সমাধান করলাম। নিশ্চয়ই এভাবে আমরা দেখব যে বাংলাদেশের আর কোন কোন বোর্ডে 2020 সালে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। এক এক করে আমরা সেগুলির সমাধান করব ইনশাআল্লাহ।